ওর যে রিলেশনের ফ্রাস্ট্রেশন সেগুলি নিয়ে বলতো, যেটা অভিযোগ করা হচ্ছে আসলে সেই অভিযোগটাকে তো র্যাগিংই বলা উচিত। প্রতিবন্ধী তো একটা বিরাট বড় প্রবলেম। নারীদের ক্ষেত্রে অত্যাচারটা আরও ভয়ঙ্কর লেভেলের হয়। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই সেম মেন্টালিটির আছে। সিসিটিভি লাগিয়ে তুমি কিভাবে আটকাবে? ব্ল্যাকমেল করা হচ্ছিল টাকা পয়সার দিক থেকে, শারীরিক না মানসিক নানানভাবে অসুস্থ হয়ে পড়েছিল মেয়ে। তা আমার কাছে ও জাস্টিসের জন্যও দাবি করেছিল মূল অভিযুক্ত সুরজের সম্পর্কে। কিন্তু সে সময় যেহেতু ও ইউনিভার্সিটিতে পড়বে, ওর ফিউচারের ব্যাপারটা দেখে আমি ওকে চেপে যেতে বলেছিলাম যে কমপ্লিট করা হোক পড়াশোনাটা। কিন্তু এখন যখন আজকে আমার মেয়েই নেই, সেটা তো আর আমার বলতে কোনো দ্বিধা নেই। প্রচণ্ড করা হতো না কম বেশি সেটা তো জানি না, কিন্তু করা হতো সেটা তো মেয়ে স্বীকার করেছিল। চেষ্টা করা হয়েছিল, ড্রাগ এডিটও করানোর চেষ্টা করা হয়েছিল। এখন ক্যাম্পাসের ভেতরে চলতে পারে সেগুলো। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে তাদের রিলেশন শুরু হয়ে সেটা পরে লাস্ট পর্যন্ত ব্ল্যাকমেল। তারপরে সবার তো আর সহ্যের একরকম এসে থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। মেয়েটি আমাকে এর আগে ফোন করে, তখন ওর যে রিলেশনের ফ্রাস্ট্রেশন সেগুলি নিয়ে বলতো যে সময় পাই না, সময় দেওয়া হয় না আমাকে, এইটা নিয়ে। কিছুদিন পরে বলে যে আমি রিলেশন থেকে বেরিয়ে এসেছি, এবং আমি রিলেশন থেকে বেরিয়ে এসেছি, সুরাজের থেকে যে রিলেশন থেকে বেরিয়ে এসেছি, এবং দাদা আমি ভালো আছি, আমি সেমিস্টার দিচ্ছি, ভালো পরীক্ষা দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। খুব মেধাবী স্টুডেন্ট ছিল, তো খুব মেধাবী স্টুডেন্ট ছিল। এটা কে বলছে? ওই ছাত্রী? এটা ওই ছাত্রী আমায় বলছে। হ্যাঁ, পরীক্ষাটা দেয়, পরীক্ষা দিয়ে যখন ফিরে যায় 17 তারিখে আমাকে একটা ফোন করে। এই 17 তারিখে যে ফোনটা করে, তখন আমি একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো তখন আমায় মেয়েটি বলে যে দাদা আমার একটি উপকার করবে। আমি বলি কি বলো? তো আমায় বলে যে আমায় কোথাও একটা বিক্রি করে দেবে। ব্যাপারটাতে আমি খুবই শকড হই ব্যাপারটা, যে নিশ্চিতভাবেই কোনো একটা আঘাত অতিরিক্ত না পেলে তো এই কথা কেউ বলে না। এত বড় একটা আঘাতের বেসিসে যখন বলছে যে আমাকে বিক্রি করে দেবে, সেই জায়গাটা আমাকে খুব ভাবায়। এবং কেন, কী হয়েছে বলো, ব্যাপারটা কী হয়েছে? তখন বলে যে আমি যে সুরজের থেকে রিলেশনে বেরিয়ে এসেছিলাম দাদা, আমি খুব ভালো ছিলাম, বাট আমি যে মানুষটাকে ভরসা করে রিলেশন থেকে বেরিয়ে এসেছিলাম, সেই মানুষটা শেষ পর্যন্ত আমার পাশে থাকলো না। তুমি আমায় কোথাও বিক্রি করে দাও, এইটুকু হেল্প আমাকে করো। আমি এই ব্যাপারটাতে হতভম্ব হয়ে যাই। তারপর কান্নাকাটি করতে শুরু করে মেয়েটি, মোটামুটি 6টা 6:30 এরকম নাগাদ। এটা আমার ফোন কল হিস্ট্রি ঘাটলেই পাওয়া যাবে, ও কখন আমায় ফোন করেছিল মেয়েটি। তো তখন আমি 2বার ফোন করি মেয়েটিকে, তারপরে ও ফোনটা রিসিভ করেনি। পরে আমায় মেয়েটি ফোন করে একদিন, এটা 18 তারিখ সকালের কথা বলছি। হ্যাঁ, ও যখন আমায় ফোনটা করে তখন আমি দাদা ফোনটা রিসিভ করতে পারিনি। যখন শুনি যে মেয়েটি মারা গেছে, আমাদের ওই গ্রুপে মেসেজ আসে, তো ওই যে গিল্টি ফিলিংসটা, যে আমি ফোনটা ধরতে পারলাম না, এই ব্যাপারটাতে আমাকে খুব 2-3 দিন খুব ভুগিয়েছে। সাইকোলজিক্যালি খুব ট্রমার মধ্যে চলে গেছিলাম। একটি প্রতিবন্ধী মেয়ে আবার সুইসাইড করে মারা গেল। যেটা অভিযোগ করা হচ্ছে আসলে সেই অভিযোগটাকে তো র্যাগিংই বলা উচিত। বাট আমার এটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই যে মেয়েটি তো 2-2.5 মাস থেকে ক্যাম্পাসে নেই, যা হয়েছে এইটা বাবা মারাও বলেছে যে যা হয়েছে ফোনের মাধ্যমেই হয়েছে। বাট শারীরিক নির্যাতন সম্পর্কে আমার একেবারেই জানা নেই যদিও, তবে মানসিক নির্যাতনটা নিশ্চয়ই হয়েছে, না হলে মেয়েটি শেষ পর্যন্ত মারা কেন যাবে? মানসিক নির্যাতনটা তো র্যাগিংয়ের পর্যায়ে পড়া উচিত। আমি যেটা বুঝলাম যে ও যে সুইসাইড করে নেবে, এই ব্যাপারটা আমি আজ করতে পারি, কেননা ওর একটা সাইকোলজিক্যাল ট্রমা ছিল, সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যেটা তুমি ক্যাম্পাসে গেলে বা লেডিস হোস্টেলের কথা বললে, সুপারদের সাথে লেডিস হোস্টেলের কথা বললে, এই সমস্ত কিন্তু তুমি জানতে পারবে। কেননা লেডিস হোস্টেলের সুপার বা হোস্টেলে ইউনিভার্সিটির যে দায়বদ্ধতার জায়গাটা প্রশ্নটা ওঠে, তো ইউনিভার্সিটি কিন্তু ওকে বেশ কিছুদিন ধরেই হোস্টেলে রাখতে চাইছিল না। ওর সাইকোলজিক্যালি প্রবলেম ছিল, সাইকোলজিক্যাল বেশ প্রবলেম ছিল। এর আগে ও নিজের আঙুল কামড়েছে নিজেকে, ওর সুইসাইডাল যে এটা মেন্টালিটিটা, সেটা নাকি খানিকটা ছিল, সেটা ওর ফ্রেন্ড সার্কেল থেকে এই খানিকটা জানা যায়। কেন এরকম কেন করতো? আচমকা থেকে করবে না? হ্যাঁ, নিশ্চয়ই সেইটাই আমি বুঝে উঠতে পারিনি যে হঠাৎ করে এই যে মানসিক প্রবলেমটা, এই মানসিক সমস্যাটা কোথা থেকে এলো। আমার এটা মনে হয় যে অন্তত যদি তদন্তটা নিরপেক্ষ হয়, তাহলে সবটা বেরিয়ে আসবে। যে অন্যায়টা ওর প্রতি হয়েছে,
সেই অন্যায়ের শাস্তিটা পাওয়াটা খুব দরকার আসলে। ক্যাম্পাসের মধ্যে নেশা করার অভিযোগ আগে বাংলা বর্ষ এগুলো তো এই দেখো, এগুলো তো আগে থেকেই একটা কালচার, ক্যাম্পাসের যে কালচারটা গড়ে উঠেছিল একদিন, এতদিন বহিরাগত থেকে শুরু করে ক্যাম্পাসের ছেলেমেয়েরা মিলিয়ে, তো সেই জায়গাটাতে কালচারটা ছিল, মানে সেখানে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি এই ব্যাপারটাতে এক্স্যাক্ট যেহেতু জানি না, কারণ মেয়েটি তো আমাকে কিছু বলেনি সেই জায়গা। আর সবসময় আমার সঙ্গে ধরো কারোর পরিচয় আছে, তোমার যদি পরিচয় থাকে, তোমার সঙ্গে সবসময় আমি থাকতে পারবো না স্বাভাবিকভাবেই। সেই ব্যাপারটা আমার সম্পূর্ণ জানা নেই, মানে কেননা আমি যখন এই সমস্ত প্রবলেমগুলো শুনেছিলাম, হ্যাঁ, তখন আমার বন্ধুটি দেখতাম যে যারা আছে আর কি, ওই যে অভিযুক্ত একজন, সে কিন্তু বলতো তার রিলেশন ঠিকঠাকই আছে, তার কোনো প্রবলেম কিন্তু নেই, হ্যাঁ। এবং এই আমাকে যে কথা বলেছে না, এই কথা কিন্তু অনেককেই বলেছে এই মেয়েটি, যে মানুষটা শেষ পর্যন্ত আমার পাশে মানে যাকে আমি ভরসা করলাম, তবে আমার যেটা মনে হচ্ছে যে দুজনের নামে উঠে এসছে, তদন্তটা তো নিশ্চয়ই সেই দুজনের ভিত্তিতে হওয়া উচিত নয় কি? কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের নামে উঠে এসছে, কিন্তু এফআইআর হয়েছে একজনের নামে, সুরাজের নামে এফআইআর হয়েছে। আমার সঙ্গে পুলিশ যোগাযোগ করলে আমি তোমাকে এখানে বসে যেটা বললাম, আমি পুলিশকে সেটাই বলবো। এবং নট অনলি দ্যাট, আমার কাছে ফোন তো মেয়েটি করেছে, পুলিশ চাইলে ফরেনসিক্স টেস্ট করে তার ফোন কল রেকর্ডিংও বার করতে পারে, এবং সেই রেকর্ডিং আমি নিশ্চিত করছি এখানে বসে বসে, সেই রেকর্ডিং এবং আমার এই যে বক্তব্য, তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রতিবন্ধী তো একটা বিরাট বড় প্রবলেম, একটা সমস্যা। তারপরে দৃষ্টি প্রতিবন্ধী বা যে কোনো প্রতিবন্ধীদের নারীদের ক্ষেত্রে অত্যাচারটা আরও ভয়ঙ্কর লেভেলের হয়, এবং সেটা প্রতিবন্ধীরাই করে। বলা হয় না যে আমরা একটা সোসাইটির কাছে একটা দাবি রাখি না যে আমরা প্রতিবন্ধী, আমাদের দিকে দেখো এবং এমনভাবে দেখো, আমাদের অধিকারটা ফিরিয়ে দাও। আচ্ছা, সেই অধিকার যদি একজন প্রতিবন্ধী আর একজন প্রতিবন্ধীর খর্ব করে, তাহলে সেই প্রশ্ন কার কাছে করবো বলো? সাধারণ মানুষের মুখোশ যাদের কাছে রয়েছে, তাদের আড়ালে যে বড় বড় অপরাধীরা রয়েছে না, এইটা সমাজের মধ্যে একটা হিউজ সংখ্যক লোকের মধ্যে রয়েছে। আমি কিন্তু মানুষের সঙ্গে মিলেমিশে দেখেছি যে এই যে প্রবলেম আজকেও ক্যাম্পাসে, সেই প্রবলেম জাগ্রত অবস্থায় আছে। ইভেন আমি তোমাকে খুলে এখানে বলছি, অন মিডিয়া, অন ফোকাসড বলছি, যারা আন্দোলন করছে, সেম মেন্টালিটির লোকজন তারাও আন্দোলন করছে। আমি বলছি কোনো অসুবিধা নেই, তুমি দেখিও মিডিয়াতে, কোনো প্রবলেম নেই আমার, যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই সেম মেন্টালিটির আছে। সিসিটিভি লাগিয়ে তাহলে কাজটা কি হলো? আলটিমেট তো কিছুই হলো না, দেখা যাচ্ছে। সিসিটিভি লাগিয়ে দিলে তো তোমার সিসিটিভি লাগিয়ে তুমি কিভাবে আটকাবে? তার যে যদি কেউ ড্রাগস নেয় বা ধরো কিছু নেয়, তো সিসিটিভি লাগিয়ে কেউ আটকাবে? মনিটরিং করতে করতে কেউ ছুটে আসছে, দেখেছো কখনো যে ক্যাম্পাসের মধ্যে ধরো মনিটরিং হচ্ছে, কোনো একটা বিশৃঙ্খলা দেখেছে, ছুটে চলে এসছে? হয়নি তো, এখনো পর্যন্ত দেখিনি আমি। মানে কর্তৃপক্ষের গাফিলতি এক্ষেত্রেও আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, কর্তৃপক্ষের গাফিলতি ডেফিনেটলি আছে, তবে কর্তৃপক্ষের ঘুম তো একটু দেরি করেই ভাঙে, খুব স্বাভাবিকভাবে একটু দেরি করেই ভাঙে। দেখো, তুমি দেখেছো কি পুলিশকে কোনো অ্যাকশন নিতে দেখেছো? এখনো পর্যন্ত আমাদেরকে পুলিশ ফোন করেছে কি? করেনি তো পুলিশ। রেনেসা দাসের যে পরিবার, ওর বাবা 25 তারিখ যে চিঠিটা আপনাদের কাছে লিখেছেন, সেখানে ওরা বলেছেন যে একজন ছাত্র, একজন গবেষক, তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আপনি সেই চিঠির প্রাপ্তি স্বীকার করছেন, মানে আপনারা অফিসিয়ালি চিঠিটা পেয়েছেন তো? আচ্ছা ম্যাম, এই আপনার নিজেরই তো ছাত্রী, একটা স্বপ্নদ্বীপের ঘটনার পর আবার সেই নেশার অভিযোগ, সেই মানসিক অত্যাচারের অভিযোগ, বলা হচ্ছে নেশা করাতো। আমরা অভিযোগপত্রটা পড়ছিলাম, সেখানে বলা হয়েছে জোর করে নেশা করাতো। কি বলবেন, কর্তৃপক্ষ কি তাহলে কি? আমরা সত্যি খুব মর্মান্তিক, আমরা খুবই মর্মাহত। এটা তো সত্যি খুব মর্মান্তিক। এটা যদি হতে থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে, তাহলে এটা মানে এতটাই দুঃখজনক, আমরা বুঝে উঠতে পারছি না যে কি করবো।